আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মেইনলি আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন কাপল ব্যারিস্টার, স্বামী এবং স্ত্রী দুজনেই ব্যারিস্টার। প্রিয় দর্শক, প্লিজ ওয়েলকাম সুপ্রিম কোর্টের সিনিয়র প্র্যাকটিশনার ব্যারিস্টার ওমর সাদাত এবং তারই সহধর্মিণী তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র প্র্যাকটিশনার ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। আসসালামু আলাইকুম। তাদের আরও পরিচয় রয়েছে, আমরা একটু পরেই তাদের মুখ থেকেই সেই পরিচয় শুনবো। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য, অ্যান্ড অফকোর্স ওয়েলকাম। আপনারা দুজনই তো ধনী পরিবার থেকে আসছেন, ব্যারিস্টার হয়েছেন, অনেক টাকা পয়সা নিশ্চয়ই খরচ হয়েছে। তা যারা নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব, তাদের তো ব্যারিস্টার হওয়ার কোনো সুযোগ নেই, আছে কি? ধনী শব্দটা একটা আপেক্ষিক শব্দ, কেমন? আচ্ছা, তার কারণ হচ্ছে, ধরেন আমরা যখন বড় হয়েছি, আমার বাবা আমাদেরকে বলেছেন যে মানুষের জীবনের সবচেয়ে বড় ধন সম্পদ হলো গিয়ে শিক্ষা। যদি আপনার শিক্ষা থাকে, বাকি কোনোটা কোনো ব্যাপার না। এবং আমিও আমার ছেলেদেরকে বলি যে আমার জীবনে আমার সবচেয়ে বড় সম্পদ হলো আমার কালো কোট। আমার বাড়ি ঘর সহায় সম্পত্তি সব নিয়ে যেতে পারবে, কিন্তু আমার ডিগ্রি, আমার কালো কোট, আমি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, এই পরিচয় কিন্তু কেউ ছিনিয়ে নিতে পারবে না। এটা আমার সবচেয়ে বড় সম্পদ। প্রাউড অফ ইট। আই এম ভেরি প্রাউড অফ ইট, মাশাআল্লাহ। এবং আমাদের ঠিক একইভাবে যে আমরা, আমাদের বাবা-মারা, আমি মোটামুটিভাবে একজন উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান, যখন বিদেশে গেছি পড়েছি, কিন্তু একই সঙ্গে আমি এবং আমার স্ত্রী, আমরা সবাই কিন্তু লন্ডনে রেস্টুরেন্টে কাজ করে আমাদের হাত খরচ উঠিয়েছি। এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের অনেক ছেলে, আমাদের বন্ধু বান্ধব অনেকে, যারা হাইকোর্টের এখন বড় বড় লয়ার, তারা সবাই কিন্তু, বা সবাই বলবো না, তারা অনেকেই অনেক কষ্ট করে লন্ডনে পড়ালেখা করেছেন এবং উই আর ভেরি প্রাউড অফ দেম। আমরা সবাই মিলে একসঙ্গে করেছি। এবং জীবনে যদি একটা জিনিস বের হয়ে আসে, যে অর্থবিত্ত জীবনে কাউকে ঠেকিয়ে রাখতে পারে না যদি মানুষের মধ্যে ডিটারমিনেশন থাকে। এবং এখানে পড়ালেখা করে একজন নিম্নবিত্ত ঘরের ছেলে বা মধ্যবিত্ত ঘরের ছেলে গিয়ে পৌঁছাতে পারে। এখন আপনাকে একটু এই প্রশ্নটি যদি আমি একটু ডাইভার্ট করি, সাম্প্রতিককালে অক্সফোর্ড ইউনিয়নে একটা বিতর্ক হচ্ছিল যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা কোন ব্যাকগ্রাউন্ড, তারা কি ধনাঢ্য পরিবারের সন্তান নাকি দরিদ্র পরিবারের সন্তান? আমেরিকাতে যদি আইভি লিগগুলোতে দেখেন, তারা কোন পরিবারের সন্তান? ওইখানে একটা সমীক্ষায় বের হয়ে এসছে যে আমেরিকাতে যারা টপ ইউনিভার্সিটিতে পড়ে তাদের শতকরা 90% ধনাঢ্য পরিবারের সন্তান। তারা সরকাররা যতই চেষ্টা করুক, তাদের একটা লেগেসি সিস্টেম আছে যে আমার ছেলে যাবে, তার ছেলে। কিন্তু ইংল্যান্ডে কিন্তু সেরকম নাই। ইংল্যান্ডে কিন্তু আপনাকে বরং অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্র ছিলাম, আমার ছেলে যদি কেমব্রিজে ভর্তি হতে চায়, সেটা কিন্তু তার পক্ষে যাবে না, বরং বিপক্ষে যাবে। কারণ তাদেরকে চেষ্টা করা হয় যেন বাইরের থেকে যারা সুযোগ পায়নি তাদেরকে যেন ভিতরে চান্স পায় অক্সফোর্ড কেমব্রিজে। কিন্তু তারা দেখেছে শতকরা 80% তারা ধনাঢ্য পরিবারের সন্তানরা অক্সফোর্ড কেমব্রিজে চান্স পায় বা বড় বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। কেন? কারণ তারা বাবা মারা বাচ্চাদের শিক্ষা ইনভেস্টমেন্ট করে। মেরিটোক্রেসি বলে আমরা যে কথাটা বলি, মেরিটোক্রেসি ডিপেন্ড করে আপনার সন্তানের পড়ালেখার উপর আপনি কতটা ইনভেস্ট করতে পারেন। এবং এটা জরুরি। এটা একই সঙ্গে যেমন অর্থ যেমন মানুষকে ঠেকিয়ে রাখতে পারে না, কিন্তু একই সঙ্গে অর্থ কিন্তু জরুরি একটা বাচ্চাদের পড়ালেখার মধ্যে ইনভেস্ট করবার জন্য। আমি এ ব্যাপারে একটা ছোট বিষয় একটু উল্লেখ করতে চাই। আমাকে ধনী পরিবারের সন্তান হিসাবে আপনি পরিচয় করিয়ে দিয়েছেন, এটা যদি আমি একটু ঠিক করে না দিই তাহলে কিন্তু বাতুলতা হবে। সেটা হচ্ছে, আমি একেবারে ধনী পরিবারের সন্তান না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবাও তাই ছিলেন। আমরা কোনো ধনাঢ্য বা জমিদার অথবা বিশাল কোনো ভূস্বামী পরিবারের সন্তান আমরা না, একেবারেই মধ্যবিত্ত পরিবারের সন্তান। এবং আমার হাজব্যান্ড যেটা বলছিলেন যে আমরা উভয়ই, আমি চার্লস উইলিয়াম ওয়ালেস স্কলারশিপ, ওই যে ট্রাস্ট ফান্ড থেকে আমি স্কলারশিপ পেয়েছি। আমি ক্লাস 5-এ, ক্লাস 8-এ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব সময় আমি বৃত্তিপ্রাপ্ত, সবসময় স্কলারশিপ পেয়ে পড়ে এসেছি। এবং ইংল্যান্ডেও যে পড়েছি, ওখানে আমি ট্রাস্ট ফান্ড স্কলার ছিলাম এবং নিজে চাকরি করে তারপরে পড়াশোনা করেছি। এবং আমার পড়াশোনার খরচ চালানো আমার বাবার জন্য খুব কষ্টসাধ্য ছিল। তারপরেও আমার মায়ের অদম্য সাহস, আমার বাবার উৎসাহ এবং আমার পড়ার আগ্রহের কারণে যেভাবে হোক আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তো এটা মূলত আগ্রহের কারণেই হয়েছে। রাইট। হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন ব্যারিস্টার হলে সুবিধা কি? সবই তো সুবিধা, আমি তো অসুবিধার কিছু দেখি না। এটা তো শুধু সুবিধা আর সুবিধা, বিশেষ করে আমার। অসুবিধা আছে কেন?
ওনারা থাকতে পারে, আমার অসুবিধা নেই, আমার জন্য মহা সুবিধা। অসুবিধা আছে, যেমন ধরুন ওই যে আমেরিকাতে দেখেন না যে ট্রায়ালগুলোর সময় বলে যে এনিথিং ইউ সে ক্যান বি ইউজড এগেইনস্ট ইউ ইন দ্য ফিউচার। তো স্ত্রী যদি আইনজীবী হয় একটু সাবধানে কথা বলতে হয়, যা কিছুই বলি না কেন ভবিষ্যৎ এভিডেন্স হিসেবে আমার এগেইনস্টে ব্যবহৃত হতে পারে, সেজন্য একটু অসুবিধা তো আছে। আপনি কি কখনো এরকম খুব এংরি হয়ে বলেছেন যে আচ্ছা তুমি কিছু বোঝো না আইনের? ভাই আপনি কি পাগল? আপনি বিবাহিত মানুষ না? অন্য এটা অনেককে বলা যায়, স্ত্রীকে বললে বিপদ আছে। এবং বুদ্ধিমান পুরুষ সবসময় বলতে হবে না তুমি যেটা বুঝো তোমারটাই সবচেয়ে ভালো, এবং আমি যদি কিছু ঠিক বলে থাকি তাহলে সেটাও ভুল, যদি তোমারটা ঠিক না হয়। ব্যারিস্টার শুক্লা, আপনার কাছে একটা নিউজ পেপার রিপোর্ট আমি পড়ি। হেডলাইনটা হচ্ছে মাদকের 59% মামলায় আসামির সাজা হয় না। 500 মামলা ওইটা অ্যাসেস করা হয়েছিল। মামলার রায় বিশ্লেষণে দেখা গেছে যে ধরা পড়ে লাল রঙের ইয়াবা, রাসায়নিক প্রক্রিয়া হয়ে যায় কমলা। দেশে মাদক সেবী প্রায় 83 লক্ষ, সাজা 41%। এটার 4টা প্রধান কারণ বলেছে খালাসের: নিরপেক্ষ সাক্ষী না পাওয়া, 2 হচ্ছে তদন্ত কর্মকর্তা বাদীর সাক্ষ্য না নেওয়া, 3 হচ্ছে ঘটনাস্থলে না থেকেও সাক্ষী, দায় সারা তদন্ত। কারণ কি এটার? কারণগুলো কিন্তু আপনি এইমাত্র তুলে ধরলেন। দেখা যাচ্ছে যে আমাদের যখন সিজার লিস্টটা তৈরি হচ্ছে তখন এমন কিছু সাক্ষী নেওয়া হচ্ছে যারা পাশে দাঁড়িয়েছিল, এবং সেই সাক্ষীকে পরবর্তীতে ট্রায়ালের সময় খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি 161 নেওয়ার সময়ও কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আরেকটা বিষয় হলো যে নিরপেক্ষ সাক্ষ্যের কথা বলা হলো, বেশিরভাগ সময় দেখা যায় যে এখানে পুলিশই হয়ে যায় বাদী এবং মূল সাক্ষী, এবং এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসামি পক্ষ এটাকে একটা মূল কারণ হিসাবে যে বাদী পুলিশ, সাক্ষী পুলিশ, আর যে পাবলিক সাক্ষী ছিল সেই সাক্ষীকে তো আর খুঁজে পাওয়া গেল না। অর্থাৎ আশেপাশে দাঁড়ানো সাধারণ পাবলিকের কাউকে নাম লিখিয়ে তাকে সাক্ষীতে রাখা হয়েছে। এভাবে সিজার লিস্টের সাক্ষীদের যখন দেখানো যায় না এবং সমস্ত সাক্ষী হয়ে যান পুলিশ অথবা বাদী, তখন দেখা যায় যে মামলা দুর্বল হয়ে যায়। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে একটা প্রচলিত বিষয় হয়ে যাচ্ছে, আমি একটু ঝুঁকি নিয়েই বলছি বিষয়টা। একটা বিভিন্ন সময় আমরা দেখেছি প্র্যাকটিস করতে যে 200, 300, 500 ইয়াবা দেখা যাচ্ছে 40,000, 20,000, 25,000 না হলে জামিন। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সংখ্যাটা বড় কথা না, এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। মহিলা থেকে শুরু করে রাস্তার ফেরিওয়ালা, চাওয়ালা, শিশু, কিশোর, রাজমিস্ত্রি, আপনি অবাক হয়ে যাবেন ক্যারিয়ার হিসেবে কাদেরকে ব্যবহার করা হচ্ছে, এবং এটার জাল যে সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, এবং কিভাবে আমাদের সমাজে সর্বত্র এটা ছড়িয়ে গেছে, একেবারে মাকড়সার জালের মতো আমাদের ঘিরে ধরেছে। বিভিন্ন বয়সের লোক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামান্য কিছু এক্সট্রা ইনকামের জন্য এই ভয়ঙ্কর একটি পেশায় জড়িয়ে পড়েছে। এটাতে যদি একেবারে জিরো টলারেন্সে না যাওয়া যায়, যে বড় পরিমাণ সিজার হলে বা বড় পরিমাণ রিকভারি হলে আমি জামিন দিব, আর ছোট পরিমাণ হলে ছেড়ে দিব, এখানে যে আমাদের যে জিরো টলারেন্সের অভাবের কারণেই কিন্তু আমাদের এই ঘটনাটা। আপনি সাজেস্ট করেন তাহলে কোর্টকে আরো স্ট্রিক্ট হতে হবে? আমি শুধু এটা আমার তো সাজেশনের বিষয় না, আমি আবেদন করতে পারি। আমি কোর্টের কাছে করজোড়ে আবেদন জানাচ্ছি। আমার ঘরে 2টা ছেলে আছে, এবং আজকের যুগে এই অল্প বয়সী ছেলে মেয়েদেরকে ড্রাগ থেকে বাঁচিয়ে রাখা একটি কঠিন ব্যাপার, এবং আমি আশা করি যে এক্ষেত্রে টলারেন্স একেবারে দেখানো উচিত না, এবং খুব শক্ত হাতে এভাবে কগনিজেন্স নেওয়া উচিত। জি, আরো কথা বলবো, একটা ব্রেকে যেতে হচ্ছে, শর্ট ব্রেক। প্রিয় দর্শক, আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। প্রিয় দর্শক, ফিরে আসলাম শর্ট ব্রেক থেকে। আমরা দর্শকদের কাছ থেকে আপনাদের দুজনের জন্য প্রশ্ন পেয়েছি ইন্টারনেটের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা যে কেউ আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barristers.in25@gmail.com। আই রিপিট, barristers.in25@gmail.com। প্রথম প্রশ্ন আমরা সাদাত ভাইয়ের উদ্দেশ্যে করতে চাই। আমরা পেয়েছি ইকবাল হোসেনের কাছ থেকে। উনি পাবনা থেকে বলেছেন, চুক্তি অনুযায়ী ভাড়াটিয়া বের না হলে বের করার সঠিক পদ্ধতিটা কি? বাংলাদেশে যে আইন আছে, বাড়ি ভাড়ার যে আইনটা, এটা সম্পূর্ণভাবে ভাড়াটিয়ার পক্ষে। সুতরাং চুক্তি অনুযায়ী যদি বের না হয়, বা বাড়িওয়ালা প্রথমে কান্নাকাটি করতে পারে, কান্নাকাটি করে তারপর উকিলের কাছে আসবে। তো আমাদের কাছে আসার পরে আমরা বলবো আপনি এটা নোটিশ দেন, নোটিশ করে ভাড়াটি উচ্ছেদের মামলা করেন। ওটা দীর্ঘ প্রক্রিয়া, মানে এটা যে একটা কত বড় হয়রানি। তো সেই জন্য কি করতে হবে? এটার জন্য করতে হবে, আপনি যখন চুক্তি করবেন সেটার মধ্যে প্রথমে আপনি যদি বাড়িওয়ালা হন, আপনাকে লিখতে হবে এটা আমরা আরবিট্রেশনের মধ্যে সমাধান করবো। আরবিট্রেশনের মাধ্যমে করলে জিনিসটা সহজে হয়। বাড়ি ভাড়ার যে কোর্ট আছে সেই কোর্টটাকে অ্যাভয়েড করা যায়, নাম্বার 1।
নাম্বার 2 লিখতে হবে। আপনি যদি চুক্তি বহির্ভূতভাবে থাকেন তাহলে প্রতিদিনের জন্য আপনাকে যদি আপনার মাসে ভাড়া হয় 5,000 টাকা, তাহলে বলুন প্রতিদিন আপনাকে চুক্তি বহির্ভূত সময়ের জন্য 5,000 টাকা করে দিতে হবে। সুতরাং উনি যখন থাকবেন তো উনি দৈনিক 5,000 টাকা করে দিয়ে কিন্তু ওনাকে থাকতে হবে। তখন মাসে হয়তো যেটা 5,000 টাকা বাসা ভাড়া হয়ে যাবে 1.5 লাখ টাকা। তখন যিনি বাড়িতে যিনি আছেন তিনি হয়তো অতটা উৎসাহিত বোধ করবেন না যে কিভাবে থাকা যায়। সুতরাং চুক্তি করাটা খুব জরুরি দরকার। এবং কিন্তু যদি আপনার সেটা না থাকে, মোটামুটি ভাবে উকিলের পিছনে দৌড়াতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এবং কিছু কান্নাকাটিও করতে হবে। রাইট। ব্যারিস্টার শুক্লা, আপনার কাছে রবিন তালুকদার বলেছেন ইসলামপুর জামালপুর থেকে, প্যাডেল রিক্সা যারা চালান তারা পরিবেশের তো ক্ষতি করেন না, বরং যারা পুরনো মডেল গাড়ি চালান তারা তাদের গাড়ি থেকে নির্গত ধোঁয়া দিয়ে পরিবেশ নষ্ট করছেন। তাহলে রিক্সার আগে এইসব পুরনো গাড়ি বন্ধ করা উচিত বলে আমি মনে করি। এই বিষয়ে আইন কি বলে? আসলে প্যাডেল রিক্সা যারা চালাচ্ছেন যন্ত্রচালিত, যেটাকে অনেক সময় টেসলা বলা হচ্ছে সম্ভবত, ইফ আই এম নট রং, তো সেটারও কিন্তু অনেক খারাপ দিক আছে। হ্যাঁ, এটা পরিবেশ বান্ধব কারণ এখানে কোনো ধরনের গ্যাস এমিশন হচ্ছে না, কিন্তু এখানেও কিন্তু অনেক দুর্ঘটনা ঘটছে, প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। কারণ অনেক লোক এই নতুন পেশায় চলে এসেছেন যারা আগে রিক্সা চালক ছিলেন না, কারণ খুব সহজে চালানো যায়, দিনভর চালানো যায় এবং ভালো একটা ইনকাম আসে। কিন্তু এটা যে বেপরোয়াভাবে চলে, এটাতে কিন্তু বহু লোকের প্রাণহানি ঘটেছে। আমরা গুলশানে চেষ্টা করেছিলাম যে এই রিক্সাগুলো বন্ধ করার জন্য, যেটা যন্ত্রচালিত রিক্সা, সেটা বন্ধ করার আমরা চেষ্টা করেছিলাম এই জন্য না যেটা পরিবেশ বান্ধব, এই জন্য যে এখানে ব্রেক এবং মেকানিক্যাল সিস্টেমের আরও এভলিউশন প্রয়োজন। এবং এখানে যে কেউ এসে চালানো শুরু করলে যে কোনো সময় চট করে থামানো, অতি দ্রুত গতিতে চালানো, এই প্রবলেমটা আছে। উনি আরেকটা যে বিষয় বলেছেন সেটা হলো যে দূষণ সৃষ্টি করছে, ধোঁয়ার যে দূষণের সৃষ্টি করছে। আপনারা জানেন এক সময় আমাদের এখানে 2 স্ট্রোক 4 স্ট্রোকের একটা বিষয় ছিল, যে বাতাস নির্গত হচ্ছিল। সেখানে সরকারের পক্ষ থেকে, আমার বাবাই তখন পরিবেশ মন্ত্রী ছিলেন, তিনি একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু ফিটনেসের যে সমস্যাটা, বিভিন্ন যানবাহনে ফিটনেসের ব্যাপারে যে দুর্নীতি, সেটা কিন্তু চলমান। আইন করে কিন্তু সেটা রোধ করা যাচ্ছে না। আইন জায়গায় আছে, কিন্তু ফিটনেসের অযোগ্য, রাস্তায় চলার অযোগ্য, পুরনো দূষিত বায়ু নির্গত হচ্ছে, এই ধরনের যানবাহন কিন্তু চলাচল করছে। এটা যতক্ষণ না আমরা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এ ব্যাপারে আরো সততা, আরো স্বচ্ছতা আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফিটনেসবিহীন গাড়ি কালো ধোঁয়া নিয়ে সামনে চলে আসবে এবং সেটা রোধ করার কোনো সুযোগ নেই। আমি, যিনি জামালপুর থেকে লিখেছেন, তার সাথে আমি সহমত। তবে আমি এই কথাটাই অ্যাড করলাম যে প্যাডেল চালিত রিক্সা যদি যান্ত্রিক হয়ে থাকে, সেটাও কিন্তু অনেক দুর্ঘটনার কারণ ঘটাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ব্যারিস্টার সাদাত ভাই। অনেকে বলেন পলিটিক্স নাকি ব্যবসায়ীদের হাতে চলে গেছে, ব্যবসায়ীকে পলিটিক্স করবে না? ব্যবসায়ীরা অবশ্যই রাজনীতি করবে, কিন্তু এখন আমাদের রাজনীতি যে পর্যায়ে চলে গেছে, কেমন, এটা কি আমরা রাজনীতি বলতে পারি? হোন্ডা গুন্ডার যে মিছিল, বিক্ষোভ না, নেতা যাচ্ছে নিচের পিছনে 2000 হোন্ডা যাচ্ছে, এটা তার জনপ্রিয়তার প্রমাণ। এই একটা হোন্ডা, এটা কি কেউ জনপ্রিয় সাপোর্টার? সবাইকে 2000 টাকা করে ভাড়া করতে হয়। একজন 1000 টাকা হচ্ছে হোন্ডা ভাড়া, আর একজন পিছিয়ে যিনি বসবেন তার ভাড়া। আপনি যদি 2000 লোক 2000 টাকা করে দিতে দেন, এরকম 4 লাখ টাকা। এই যে এত টাকার ইনভেস্টমেন্ট, এই টাকাগুলো কোথা থেকে আসছে? এগুলো কোন ব্যবসায়ী, কোন ধরনের ব্যবসায়ী? তারা কি দেখবেন, তারা কিন্তু কোনো বড় ব্যবসা করে না, এবং পুরো জিনিসটাই একটা কেনা বেচার মতো হয়ে গেছে। যারা বড় বড় নেতারা আছেন তারা এটা বুঝতে পারছেন কিনা? আমাদের মানুষের মধ্যে কিন্তু আমরা এই জিনিসগুলো এখন বুঝি। আমরা 18 বছর আওয়ামী শাসনে আমরা এটা বুঝেছি যে আমরা কোন ধরনের নেতা চাই আর কোন ধরনের নেতা চাই না। এবং সেই প্রেক্ষিতে আপনি যেটা বললেন যে ব্যবসায়ীদের চলে গেছে, জিনিসটা ব্যবসায়ীদের চলে গেছে, খুব নিচু মানের ব্যবসায়ীদের হাতে চলে গেছে। বড় বড় ব্যবসায়ীদের আসতে হবে যারা ভিশন দিতে পারবেন। কয়জন খুঁজে পাবেন? রাইট। ব্যারিস্টার শুক্লা, যদি কোর্টকে আমরা উপজেলা পর্যন্ত নিয়ে যাই, কি ইম্প্যাক্ট হতে পারে? খুব ভালো ইম্প্যাক্ট হতে পারে, উপজেলা না হলেও জেলা পর্যায়ে অথবা বিভাগীয় সদরে। ডাউট কি বাড়বে না মনে হয়? হ্যাঁ, সেটা বাড়বে। এটা তো আমি বলবো যে মানে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা যেমন যাবে না, কিন্তু বিকেন্দ্রীকরণের বিষয়টা যদি আসে, তো আমার মনে হয় যে এটাতে দুর্নীতি, টাউট, সিস্টেম লস যাই বলুন না কেন, সেটা থাকা সত্ত্বেও সেটা কিন্তু দোরগোড়ায় পৌঁছাবে। নতুন ধরনের সমস্যা হবে, ক্যাপাসিটি বিল্ডিং হবে, কিন্তু সুযোগটা তো দোরগোড়ায় থাকবে। এবং এটা
আমার মনে হয় যে আমরা বিভিন্ন জায়গায় যে হয়রানিটা দেখি, বিশেষ করে সুপ্রিম কোর্টে একদম দূর দূরান্ত, ধরুন বরগুনা থেকে, খাগড়াছড়ি থেকে, পঞ্চগড় থেকে একটা লোককে যে আসতে হয় এবং কোর্টের বারান্দায় বারান্দায় যে তারা ঘুরে বেড়ায়, এই সমস্যাটা, এই যে লজিস্টিক্যাল ইস্যুটা, এই যে অপ্রয়োজনীয় যে হয়রানিটা, সেখান থেকে তো বাঁচা যেতে পারে। আমি কি একটু এখানে অ্যাড করতে পারি? প্লিজ। বুদ্ধিমান পুরুষ কখনো স্ত্রীর সঙ্গে দ্বিমত পোষণ করে না, কিন্তু আমি আসলে অতটা বুদ্ধিমান না। আমি ব্যক্তিগতভাবে হাইকোর্টের বিকেন্দ্রীকরণের বিপক্ষে। আমাদের না, এটা আসছিলাম আপনার কাছে, এটি যদি আপনাকে জিজ্ঞেস করি যে হাইকোর্ট শুনছি যে মানে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কি স্থায়ী বেঞ্চ বা অস্থায়ী বেঞ্চ, হোয়াটএভার, এটা যদি বলেন। জি, আমি ব্যক্তিগতভাবে এটার বিপক্ষে। আচ্ছা। আমাদের দেশে কিন্তু এরশাদের সময় এটা চেষ্টা করা হয়েছিল, এবং আমাদের যে 8th অ্যামেন্ডমেন্ট কেসটা, সেখানে বলে দেওয়া হয়েছে যে আমাদের ইউনিটারি স্টেট এটা দেওয়া যাবে না। এবং সেই সময় মানে আপনি যারা পুরনো আইনজীবী আছে তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা আপনাকে বলবে যে হাইকোর্টের মধ্যে যে তথাকথিত যে আমাদের যে একটা যে এক্সক্লুসিভনেসটা ছিল, সেটা চলে গেছে এই বিকেন্দ্রীকরণের ফলে। জেলা পর্যায়ের কোর্টগুলোর যে দুর্নীতি কিছু ঢুকে গেছে হাইকোর্টের সিস্টেমের মধ্যে। তো সেই জিনিসটা আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে এটা বিপক্ষে, কিন্তু বিকেন্দ্রীকরণ হতে হবে। এখন আমাদের দেশে আমরা যে আইনটা প্রয়োগ করি বা যেটা মেনে চলি, সেটা কোন আইন? এটা হচ্ছে সে ব্রিটিশ আমলে লেখা সব আইন। একটা বাংলাদেশ মতো দরিদ্র দেশে একটা তখন আইনটা করা হয়েছে কার জন্য? যে শাসকদের আইন করেছিল শাসিতদের জন্য। কিন্তু একটা নতুন দেশ, নতুন চিন্তা, নতুন ভাবনা, একটা মামলা শুরু হলে আপনার শেষ হতে লাগে 20 বছর, এবং আপনার ক্লায়েন্ট যত বড় লোক, সে তার মামলা জেতার সম্ভাবনা তত বেশি। আপনি যদি সিঙ্গাপুরে দেখেন, ওদের কিন্তু একটা বলে দিয়েছে তারা যে একটা মামলা শুরু থেকে শেষ তারা অ্যাভারেজ টাইম লাগে 6 মাস। যদি 6 মাসের মধ্যে একটা বিরোধ সম্পন্ন করা যায়, তাহলে কিন্তু লয়ারের ব্যবসা কমবে না, বরং বাড়বে। কারণ সবাই লয়ারদের কাছে আসবে যে আমরা বিরোধটা আমরা সম্পূর্ণ, কিন্তু মানুষ লয়ারের কাছে যাই না। না রে ভাই, আপনাদের কাছে গেলে মামলা আপনার 20 বছর ধরে চালাবেন, অনেক টাকা আপনাদের ফিস দিতে হবে। যারা বাধ্য না হচ্ছে, কিন্তু যখনই পুরো জিনিসটাকে আপনি এফিশিয়েন্ট করে ফেলবেন, কিন্তু সেই এফিশিয়েন্ট করতে গেলে আপনার সেই ঔপনিবেশিক আইন পরিবর্তন করে নতুন যুগের নতুন ভাবনা দিয়ে নতুন আইন করতে হবে, নতুন আইনের সিস্টেম করতে হবে। যদি আমরা সেটা করতে না পারি, আমরা কিন্তু রাষ্ট্র হিসেবে পিছিয়েই থাকবো। রাইট। শুক্লা আপা, আপনার কাছে লাস্ট কোয়েশ্চেন। কোর্টের উপর যদি মানুষের আস্থা আনতে হয় উন্নত বিশ্বের মতো, আপনার কি সাজেশন? তাহলে তো অনেক বড় বড় কথা বলতে হবে। প্রথমেই হলো আইনের শাসনের কথা যেটা বললেন, রুল অফ ল। আইন নিজস্ব গতিতে চলবে, আইন যা বলেছে সেটাই প্রয়োগ হবে। এবং ওমর সাদাত যেটা বলছিলেন যে মুখ দেখে বিচার না, আমার পকেট কত গভীর, আমার পকেটে কত টাকা, সেটার উপরে যদি আমার জাস্টিস পাওয়া নির্ভর করে, তাহলে কিন্তু যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। আমার যেটা মনে হয় যে এটা একদিনে সম্ভব না। কিছু দৃষ্টান্তমূলক কেস এবং একটা কনসিস্টেন্সির মধ্য দিয়ে একটা উল্লেখযোগ্য সময় ধরে কনসিস্টেন্ট ভাবে যদি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস চলে, তাহলে কিন্তু পাবলিক একটা কনফিডেন্স পাবে। এখানে যেহেতু আমাদের চিফ জাস্টিসকে ভয় দেখিয়ে বাংলাদেশ থেকে মারধর করে বের করে দেওয়া হয়েছে, এমন অনেক ঘটনা এখানে ঘটেছে। কোর্টের দরজাতে লাথি মেরে ভাঙা হয়েছে, কোর্টের ভিতরে এমন কিছু নেই যা এক সময় চিন্তাই করা যেত না। সেই ঘটনা কিন্তু গত 15-20 বছরে ঘটেছে, 15 বছরে, 6 সাল থেকে ঘটে আসছে। তো সেই বিষয়গুলির কারণে আমি মনে করি যে আস্থা একেবারে তলানিতে পৌঁছেছে। যেই আস্থাটা এতদিন ধরে নষ্ট হলো, সেটা রাতারাতি গড়ে ওঠা সম্ভব না। আস্থা গড়ে উঠতে সময় লাগবে এবং সেটার জন্য দৃষ্টান্তমূলক কিছু বিচার এবং কিছু সাহসী জাজমেন্ট, এবং এই সাহসী জাজমেন্টগুলি মানুষের মধ্যে কিছুটা আস্থা আনতে পারে। বিশেষ করে আমি বলবো রিট জুরিসডিকশনে, ক্রিমিনাল জুরিসডিকশনে কিছু যুগান্তকারী এবং নতুন ধরনের রায় আমার মনে হয় যে মানুষের আস্থা ফেরাতে সাহায্য করে। থ্যাংক ইউ ব্যারিস্টার শুক্লা আপা। ব্যারিস্টার সাদাত ভাই, আপনার কাছে ফাইনাল কোয়েশ্চেন। আইনের আশ্রয়প্রার্থী যারা, তাদের জন্য আপনার কি মেসেজ? অ্যাকচুয়ালি তাদের প্রতি আমার মেসেজ হচ্ছে যে আপনারা সাহস করে সামনের দিকে এগিয়ে আসবেন। আপনারা এই কথাটা কখনো মনে করবেন না যে না আইন করে আদালতে গিয়ে কিছু হবে না। আজকে আমরা যে আদালতে পৌঁছেছি, এটা কিন্তু একদিনে হয়নি। আগে মানুষ রাস্তায় গিয়ে মারামারি করতো, সেখান থেকে করতে 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 শৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদের ডিসপিউট রেজলিউশন বা আমাদের বিরোধ যে আমরা নিষ্পত্তি করব, সেটার জন্য কিন্তু আদালতের কাছে এসেছি।
এবং আমি বর্তমানে যে আমাদের যে কোর্টটা আছে, সুপ্রিম কোর্ট আছে, আমাদের যে প্রধান বিচারপতি আছেন, আমাদের যে আপিল বিভাগে যারা জাজ আছেন, আমি অত্যন্ত আশাবাদী যে ওনারা আমাদেরকে সামনের দিকে এমন একটা নতুন দিক দেখাবেন যে দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে আমাদের এসালমের ব্যাপারে আমরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা, 30,000 কোটি না 1 লাখ কোটি টাকা, কেউ বলতে পারে না কত কোটি টাকা ওনারা নিয়ে চলে গেছেন। তাদের ব্যাপারে হাইকোর্ট একটা রায় দিল যে ওনাদেরটা দেখা হোক, সুপ্রিম কোর্ট সেটা মানা করে দিল। সুপ্রিম কোর্ট বললো যে না, তাদের এই চুরিটা দেখা যাবে না। আই থিঙ্ক দ্যাট ইজ ইন কন্টেম্প্ট অফ কোর্ট। যেসব জজ সাহেব এটা করেছে তাদের বিচার হতে হবে, দৃষ্টান্তমূলক বিচার হতে হবে, যে আপনারা দেশ থেকে এত বড় চুরি, আপনারা ইউ আর পার্ট অফ দ্যাট ক্রাইম, ইউ হ্যাভ টু বি প্রসিকিউটেড ফর দ্যাট। আপনাদের তো আইনের মতো চলতে হবে, আপনাদের মনের ইচ্ছা আইন না। এত বড় একটা ঘটনাকে আমরা তখন চেপে দিলাম, যেটার কারণে আজকে দেশ থেকে এত বড় দেশকে একদম এমনিতেই আমাদের তলানিতে পৌঁছে গেছে, তারপরে এদের মতো গোষ্ঠীকে দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া হয়েছে দেশকে আরো ধ্বংসের মুখে। তো বর্তমানে তাদের মধ্যে কথা হলো যে বর্তমানে যে আমাদের কোর্ট আছে, আমাদের এত বিপর্যয়ের মধ্যে একটা আশা জাগা নিয়া ওনারা যেসব রায় দিচ্ছেন, যে আমাদেরকে সামনের দিকে আলো দেখাচ্ছেন, আমরা বিশ্বাস করি যে আমাদের বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বে আমাদের যে জুডিশিয়ারি আছে সেটা সামনের দিকে এগিয়ে যাবে, এবং তারপর ওনার পরও যারা আসছেন আমার বিশ্বাস তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এবং সামনে অনেক ভালো দিন আসছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ব্যারিস্টার সাদাত ভাই, ব্যারিস্টার শুক্লা আপা, থ্যাংক ইউ ফর কামিং ইন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি দিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।